সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। এই অনুষ্ঠান আমরা সময়ের সংলাপ অনুষ্ঠানে আমরা আজকে দুজন অতিথিকে এখানে আহ্বান করেছি। ওনারা বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, জ্ঞানী, মেধাবী। আজকের বিষয়টি হলো পাবলিক বিশ্ববিদ্যালয় মেধাভিত্তিক রাজনীতি ও সংস্কৃতি চর্চা। জুলাই আগস্টের আন্দোলনের পর, ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর এদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্র, শিক্ষক, কর্মচারী, তাদের আচরণ, ব্যবহার, সংস্কৃতি কেমন হওয়া দরকার, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমার প্রথমে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক, যিনি এই ডিপার্টমেন্টের একজন প্রথিতযশা শিক্ষক এবং চেয়ারপারসন ছিলেন ডিপার্টমেন্ট। আপনাদের দুজনকে স্বাগত এবং শুভেচ্ছা। আমার প্রথম প্রশ্ন হলো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইসমাইল, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে পড়ালেখা করেছেন, এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মেধাভিত্তিক রাজনীতি চর্চা বলতে আমরা কি বুঝি? মেধাভিত্তিক রাজনীতি মানে এটা কমনলি বোঝায় যে আপনি যিনি মেধাবী তিনি নেতৃত্ব দিবেন, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, যিনি সামাজিকতা এবং অন্যান্য ক্ষেত্রে সবার জন্য এগিয়ে আসবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নেতৃত্ব দিবেন। এটাই হচ্ছে আমি খুব সোজা বাংলায় বুঝি। এবং সেক্ষেত্রে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যারা তরুণ নেতৃত্ব আছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, তারা ডেফিনেটলি নিঃসন্দেহে মেধাবী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা নিঃসন্দেহে মেধাবী। তাদের সবার মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, বাট ভালোদের মধ্যে যে ভালো, তাই সেটাকেই নেতৃত্বের মধ্যে চলে আসা উচিত। এই মেধার পাশাপাশি একজন ছাত্রের আচরণ, ব্যবহার কেমন হওয়া উচিত? অবশ্যই একজন শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে যখন মূল্যায়ন করি, দেখি যে তিনি তার পারিপার্শ্বিক পরিবেশটা বুঝতে পারেন কিনা, তার শিক্ষকের সাথে এবং তার বন্ধুদের সাথে ভালো বিহেভ করেন কিনা, খুব কঠিন অবস্থায়ও স্থির থাকতে পারেন কিনা, এবং তার একাডেমিক এক্সিলেন্স আছে কিনা, যেটাকে আমি ভালো রেজাল্ট যেটা বলি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আছে কিনা, এবং সমাজের সাথে যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারে কিনা, সেটাকেই সেই বিষয়গুলো যদি একজন শিক্ষার্থী থাকে, আমি বলবো যে তার যেমন মেধাবী তেমন ভালো নেতা হতে পারে। আমি এবার আসব প্রফেসর ডক্টর শহীদুল হক। আপনি জুলাই আগস্টের অন্যতম একজন নায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একজন শিক্ষক হিসাবে আমাদের ছাত্রদের আচরণ, ব্যবহার জুলাই আগস্টের পরে কেমন আপনার মনে হচ্ছে, কি হওয়া উচিত? আসলে আমি 2002-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি, তো আমার প্রায় 22-23 বছর হয়ে যাচ্ছে। তো সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী, এটা হতে পারে যাদেরকে সরকার নিষিদ্ধ করেছে কার্যক্রম তাদের থেকে হোক, আর যেভাবেই হোক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এমন সব শব্দ ব্যবহার করা, এমন সব ভাষায় কথা বলা, যেটা আসলে একজন শিক্ষক হিসেবে কখনোই মেনে নেওয়া যায় না। তো এই কালচারটা কিন্তু আমরা এর আগে দেখিনি আসলে কখনো। তো আমার যেটা ব্যক্তিগতভাবে সন্দেহ হয় যে আসলে যারা প্রকাশ্যে কথা বলছে না, তারাই এখন ফেক আইডি ব্যবহার করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জাতীয় অপতৎপরতা চালাচ্ছে। আমি নিন্দা জানাই। একজন শিক্ষক হিসেবে এটা আমার জন্য অত্যন্ত লজ্জার, দুঃখের। কারণ হচ্ছে যে ছাত্র শিক্ষক যে সম্পর্ক দীর্ঘদিনের, শিক্ষক সে অভিভাবক, শিক্ষক সে পিতৃতুল্য, শিক্ষকের জায়গায় যারা বসাতে পারবে না, এটা আসলে প্রকৃত শিক্ষার্থী তারা নয়। কারণ শিখবো যার কাছ থেকে, তাকেই যদি সম্মান জানাতে না পারি, সেটা অবশ্যই দুঃখজনক। এটা কোনোভাবেই বাস্তবভাবে মেনে নেওয়া যায় না। তারপরে আমি বলবো যে অবশ্যই কিছু পরিবর্তন আমরা পজিটিভও পেয়েছি, যে আমরা অবশ্যই শিক্ষক হিসাবে যেমন ছাত্রদের মধ্যে থেকে ভদ্র আচরণ চাই, ভালো আচরণ চাই, শিক্ষার্থীরাও
কোনো ধরনের টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাস্তান, মদখোর, গাঁজাখোর এই জাতীয় শিক্ষার্থীদেরকে নেতৃত্বে বসাতে চায় না। অতএব সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে যে দাবি সেটা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষাই হবে মুখ্য। এখানে চাঁদাবাজি, মাস্তানি, এখানে দলবাজি, টেন্ডারবাজি এগুলোকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। অতএব আমি মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে হয়, শিক্ষার্থীদের মধ্যে এই জাতীয় পরিবর্তনটা ব্যাপকভাবে আনতে হবে, যাতে করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, যে আমরা বুঝতে পারি যে না একটা নতুন পরিবর্তন এসেছে এবং শিক্ষার্থীরাও এটার পক্ষে। অর্থাৎ আমরা চাই যারা প্রকৃত যোগ্য, যারা আদর্শ, সৎ, ভালো চরিত্রের, নমনীয় এই জাতীয় শিক্ষার্থীরাই নেতৃত্ব দিক, তাহলেই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সুন্দর হবে, সংস্কৃতিও সুন্দর হবে। আমার এবার প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইসমাইল, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 16 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মনোভাব যেটা ক্যাম্পাসে বিরাজমান ছিল, আজকে আমাদের সামনে এসেছে যে আমার ছাত্রের আচরণ, ব্যবহার, ভাষা, সংস্কৃতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখন আমাদের শিক্ষার্থীদের যে আচরণ সেটা আপনি শুধু আজকের অবস্থায় বিবেচনা করলে হবে না। লাস্ট 17 বছরে যে নির্যাতন, নিষ্পেষণ শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছে, তারা কিন্তু আমি যাওয়ার পর যেটা দেখেছি নোয়াখালী বিজ্ঞান উপস্থিত হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। সো সেই ট্রমা থেকে পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেরকম আচরণ আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা পাই না। আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন মনে হয় যে যেটা চাই এখনই চাই। তো আমরা যারা প্রশাসক হিসেবে আছি তাদের ক্ষেত্রে তো এটা আত্মিক বিষয়, বিধিবিধানের বিষয়, সরকারি নিয়ম নীতির বিষয়গুলি আসে। তো ওই বিষয়গুলি যথাযথভাবে করে ইনস্ট্যান্টলি দেওয়া সম্ভব সবসময় হয়ে ওঠে না। তো এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় অসহিষ্ণু হয়ে যায়। বাট এটাও আমাদেরকে মনে রাখা উচিত, আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব আছি, আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের মেজর স্টেক হোল্ডার। তো তারা আছে বলেই কিন্তু আমরা শিক্ষকরা, আমাদের কর্মকর্তা কর্মচারীরা আমরা আছি। তো অনেক ক্ষেত্রে হয়েছে কর্মকর্তা কর্মচারী এবং অনেক শিক্ষক তারা তাদের স্ব দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেনি, এটাও ঠিক। তো শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া চাইবে, দিতে হবে, এটা বাস্তবতা। কিন্তু আমরা যদি সব অর্গানকে একসাথে অ্যাক্টিভেট করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুফল পাবো। তো সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের কোনো দোষ দিই না, তাদের দাবি দাওয়াটা পূরণ করাই হচ্ছে আমাদের কাজ। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় যদি আরেকটু সদয় হয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আন্দোলনের সূতিকাগার ছিল, তাদের যখন কোনো ডিমান্ড থাকে, যেমন হলের খাবারের দাম কিংবা হলে ভর্তুকি দেওয়া কিংবা তাদের ইন্টারনেট সুবিধাগুলি, এগুলি যখন 17 বছরে ঠিক যথাযথভাবে পায়নি তখন তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। তারপরে তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদের একটা যে ঐক্য, যে তাদের যে একটা কর্মতৎপরতা ছিল, তো সেইগুলোতে তারা সব কিছু এখনো চাই। এই জায়গাটাতেই আমার মনে হয় আরেকটু সহিষ্ণু মনোভাব দেখাতে পারে আমাদের শিক্ষার্থীরা। আমি এবার প্রশ্ন করব, যে প্রশ্নটা আপনি একটু আগে টাচ করেছেন, সেটি হলো আমাদের ছাত্ররা, স্যার বলছেন যে ক্ষোভ তাদের মধ্যে আছে। 16 বছরের ফ্যাসিবাদ যাওয়ার পরে ছাত্ররা কেন চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সাথে জড়িত? ক্যাম্পাসে এই চরিত্র কেন আসবে? আমাদের তো আগে যারা পড়ালেখা করেছেন তারা তো এইগুলোর সাথে জড়িত ছিলেন না, এখন কেন হচ্ছে? আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু অধিকাংশই ফেসিবাদের দ্বারা প্রভাবিত ছিল। এখন হয়তো সাময়িক কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু বড় পরিবর্তন বলা যায় না। যদি আমরা তুলনামূলকভাবে স্টাডি করি যে 17 বছরে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছিল তারা কতটা চাঁদাবাজি করেছে, তারা কতটা টেন্ডারবাজি করেছে, তারা কতটা হল দখল করেছে, তারা কতটা কমন রুম কালচারের নামে ছাত্রদেরকে নির্যাতন করেছে, সেই তুলনায় আমার বর্তমান সময়টা কি অবস্থা, যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল সায়েন্সে বা বিভিন্ন জায়গায় কম্পারেটিভ জাস্টিস বলেন। কম্পারেটিভ জাস্টিস শব্দটা এসেছে কেন? অর্থাৎ জাস্টিস জাস্টিস করে চিল্লাচ্ছেন, কিন্তু আগের সময়ের সাথে না মিলালে তখন কিন্তু বাস্তব চিত্রটা দেখা যায় না। এবং সেই কারণেই
আমরা দেখি হাজার কোটি ডলার পাচার হয়েছে, তাদের ব্যাপারে কোনো নিউজ ছিল না, কিন্তু আজকে কে একজন 5,000 টাকা চাঁদা নিয়েছে সেটা নিয়ে বিশাল একটা নিউজ হচ্ছে, 1 লাখ টাকা নিউজ নিয়েছে সেটা নিয়ে। এখনো ভিতরে ভিতরে ওই ফেসিবাদের যারা দোসর বিভিন্ন জায়গায় বসা আছে তারা কিন্তু কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেছে, কিন্তু সেটা নিউজ হচ্ছে না, আমরা টেরও পাচ্ছি না। ঘুষ নিচ্ছে, বিভিন্নভাবে নিচ্ছে, সেগুলো কিন্তু নিউজ হচ্ছে না, কারণ ওই চক্রের মধ্যে তারা আছে বিধায়। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনকার যে শিক্ষার্থীরা তারা টুকটাক যদি ভুল করে, আমরা কখনোই ভুলের পক্ষে মত দিব না, আমরা সমর্থন দিব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি যেই করুক, যত অল্প পরিমাণই হোক না কেন, সেটার আমরা বিরোধী। কিন্তু বাস্তব অবস্থাটা আমাদের মাথায় রাখতে হবে যে তুলনামূলক বিশ্লেষণটা যেন আমরা ভুলে না যাই। আপনারা নিশ্চয়ই, আমি মিডিয়া স্টাডিজের টিচার হিসাবে আমি বলছি, আপনারা খেয়াল করবেন এখন একটু হলেই নিউজ পেপারগুলো নিউজ করে শিক্ষার্থীরা। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, ট্যাগ লাগানো হয় শিক্ষার্থীদের চরিত্রকে নষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, শিক্ষার্থীরা কিন্তু নয়, পার্টিকুলার কোনো একটা গোষ্ঠী। এবং সেখানে আপনারা যদি গবেষণা করেন যে এরা কারা, বিভিন্ন জায়গায় প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়। কেন? প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়টা আমাদের কাছে স্পষ্ট নয়। তারা কলেজে কি করতো, কলেজে তারা অন্য ফেসিবাদের সাথে সম্পর্ক ছিল কিনা, আন্দোলনে তাদেরকে সামনে হয়, সামনেতে থাকা উচিত মাস্টার্সের শিক্ষার্থী। প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবসময় একটা অঘোষিত একটা নির্যাতনের শিকার হয়ে গেছে। আগে যে র্যাগিং কালচারটা চলতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ওই জায়গাগুলোতে, সেই জায়গার এই জুলাই বিপ্লবের পর এটা কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু কোথাও খুব বেশি শুনিনি যে র্যাগিং হচ্ছে বা এরকম, কিন্তু আগে এটা হতো, এটা নীরব কান্নার মতো। আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যখন আসে বিশ্ববিদ্যালয়ে, এটা একটা নীরব কান্নার মতো, এটা তাদের কাছে আতঙ্কের মতো ছিল। এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন, আমরা স্বীকার করি আর নাই করি, এটা বড় পরিবর্তন আসছে। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একটু কিছু ক্ষেত্রে একটু দ্বিমত করি। আমি 97-98 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আমরা ছাত্র জীবনটাও দেখেছি। তাহলে একটা গ্রুপ সবসময় ফাও বা ফ্রি খায়, হলের ক্যান্টিনগুলোতে, এগুলোতে খেয়েছে আমরা দেখছি। ইভেন আমরা যখন টিচার হয়েছি, গেস্ট রুম কালচারের কথা স্যার যেটা বলছেন, সেখানেও আমাদের শিক্ষার্থীরা যে নির্যাতিত হচ্ছে গেস্ট রুমে ডেকে নিয়ে এসে পরীক্ষার আগের দিন তাদেরকে মিছিল করানো, বা পরীক্ষার আগের দিন তাদেরকে কোনো বিষয়ে বড় ভাইকে সালাম না দেওয়া, এই কালচারগুলো কিন্তু দীর্ঘ সময় থেকে চলে আসতেছে। তো আমরাই বিশ্বাস করি যে জুলাই বিপ্লবের পরে এটার একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং গুণগত পরিবর্তন ভবিষ্যতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জনাব শহীদুল হক, গেস্ট রুম কালচার এবং ছাত্রদেরকে জোরপূর্বক মিছিলে নেওয়া, এই বিষয়ে আপনি এক লাইন একটু বলেন। এক লাইনে বলতে গেলে এটা মানবাধিকার লঙ্ঘন, এটা আমাদের শিক্ষা আইন বলি, বিভিন্ন আমাদের দেশের সংবিধান বলি, সবগুলোর পরিপন্থী। কোনো অধিকার নেই কাউকে জোরপূর্বক কোনো দলের মিছিলে নেওয়া। শেখ হাসিনা তো এখন নাই, এখন কেন এটা হবে? না, এখন ওই অর্থে খুব হচ্ছে না, এখন ওই অর্থে খুব হচ্ছে বলে আমার মনে হয় না। ওই অর্থে হচ্ছে না, আসলে যেটা আগে হয়েছে সেই কালচারটা এখন নেই আমার দৃষ্টিতে। টুকটাক যদি হয় সেটা ওই 2-1 জনের হয়তো ভুলের কারণে, কিন্তু আগে যেটা ছিল জাতীয়ভাবে সমস্ত কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো এভাবে একচেটিয়া প্রভাব দেখানোর জন্য। স্যার বললেন র্যাগিং হচ্ছে, এখন র্যাগিং হচ্ছে না। তো এটা কিন্তু একেবারে দৃশ্যমান। স্যার এই জন্যই এই পয়েন্টটা তুলেছেন যে এটা দৃশ্যমান। আমি একটা যে পয়েন্টটা একটু ভুলে গেছিলাম, ভুলে যাওয়া বলতে, আমরা যেটা দেখেছি যে এখন অনেক সময় শিক্ষার্থীরা আন্দোলন করবে, সবই ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের নাম করে কোনোভাবে গুপ্ত কোনো গোষ্ঠী, সেটাকে বলছি বিশেষ করে ফেসিবাদের, কেউ যেন ঢুকতে না পারে, মিডিয়া সেটাও কিন্তু খেয়াল রাখা উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাই আমরা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা অনেক সময় খেয়াল করেছি যে এমন কিছু বিষয় তুলে ধরা হয় যার দ্বারা অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত দেয়। এই জুলাই বিপ্লবের যারা নায়ক, তারা শিক্ষকদের সাথে বেয়াদবি করতে পারে না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা অন্যায় দাবি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে না, এটা ক্লিয়ার। অতএব যদি কেউ করে, সেটা হয়তো যদি ভুলে করে তারা দ্রুত সংশোধন হোক, কিন্তু যদি এটা অনবরত চলতে থাকে তাহলে এটার উপরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক অথবা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির মাধ্যমে হোক দেখা উচিত যে এরা আসলে কারা। ডক্টর মোহাম্মদ ইসমাইল, আপনার কাছে বলবো, জিজ্ঞেস করব যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সেলেন্সি বৃদ্ধি করবার জন্য এবং একাডেমিক একটি পরিবেশ তৈরি করবার জন্য আপনারা কি কি কাজ করছেন এবং এই কাজ করতে যে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের একটা কাজের মধ্যে একটা প্রধান কাজ হয়তো জ্ঞান বিতরণ করা, পাঠদান করা, কিন্তু মৌলিক কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি করা। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা গবেষণা করবেন, ক্লাসরুমে ক্লাস দিবেন, রিসার্চ
করবেন, সেই রিসার্চকে বিশ্ববিখ্যাত জার্নালগুলোতে পাবলিশ করবেন, প্যাটেন্ট করবেন, টেকনোলজি ট্রান্সফার করবেন, মৌলিক ভাবে পিএইচডি স্টুডেন্ট নিবেন, পিএইচডি ডিগ্রি দিবেন, এগুলো হচ্ছে জ্ঞান সৃষ্টি করবে। সো সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেন যেন অনেক পিছিয়ে আছে। আমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতে পারি, এই বিশ্ববিদ্যালয় এখন 20 বছরে পদার্পণ করছে এই 23শে জুন। আমি গত বছর যখন 5ই সেপ্টেম্বর জয়েন করছি, 19 বছর বয়সে একজন পিএইচডি স্টুডেন্ট ছিল না। আমি আসার পর আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে পিএইচডি স্টুডেন্ট নিয়ে ইনটেক নেওয়া শুরু করলাম। পিএইচডি স্টুডেন্টের জন্য এই বছরে আমরা 40,000 টাকা করে স্কলারশিপ দেওয়া শুরু করলাম, এবং আমাদের কাছে প্রায়োরিটি ছিল আমাদের শিক্ষককে ল্যাবে ঢুকাতে হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হিট প্রজেক্ট, হায়ার এডুকেশনের যে প্রজেক্ট, সেখানে আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষককে অ্যাপ্লাই করার জন্য আমরা ট্রেনিং দিয়েছি, এবং সেই ট্রেনিংয়ের ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 6টা হিট প্রজেক্ট পেয়েছে, যেটা টোটাল 170টা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10ম অবস্থানে। তো নোয়াখালী বিশ্ববিদ্যালয় সেই অবস্থানে কখনো ছিল না, এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং বাড়ানোর জন্য, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, আমার গবেষণাকে, আমার শিক্ষাকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন করা, তো এগুলি আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়নি। আমরা র্যাঙ্কিংটাকে কোনো সময় গুরুত্ব দিইনি। তো এখন র্যাঙ্কিংয়ে আসতে হলে আপনাকে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়াতে হবে, কোয়ালিটি রিসার্চ জার্নাল বের করতে হবে, প্যাটেন্ট করতে হবে, এবং একটা বড় বিষয় হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হিসেবে আমি কোনো যদি প্যাটেন্ট না থাকে, আমি যদি কোনো টেকনোলজি ডেভেলপ করতে না পারি, সেই ডেভেলপ টেকনোলজিটা যদি আমরা ফিল্ডে নিয়ে যেতে না পারি, মানুষের কল্যাণে আনতে না পারি, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের যে মৌলিক চরিত্র, সেখান থেকে অনেক পিছিয়ে পড়ি। তো সেই জায়গাটাতে আমার মনে হয় বেশি জোর দেওয়া উচিত। ডেফিনেটলি আমার প্রশ্ন হলো, নতুন নতুন নলেজ জেনারেট করবার জন্য আপনি এই যে কাজগুলা, ইনোভেশন আইডিয়াগুলো অ্যাপ্লাই করছেন, এতে বাধাটা কি, কি করা উচিত? সবচেয়ে বড় বাধা হচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব ফ্যাসিলিটিস নাই। আমি যখন কোনো একটা ল্যাবে গবেষণা করব, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, সেই ল্যাবটা যদি আইএসও সার্টিফাইড না হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না হয়, আমার গবেষণার বিষয়গুলো নিয়ে কিন্তু যে কেউ কোয়েশ্চেন তুলতে পারে, সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। এবং সেকেন্ড হচ্ছে, যেই ইউনিভার্সিটিগুলি খুব রিসেন্ট ইয়ারগুলোতে হয়েছে, 10 বছর, 15 বছর, 20 বছর, তাদের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিসও কিন্তু খুব বেশি নেই। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বিশ্বমানের টিচার পাচ্ছি না, কিন্তু আমরা ফেরি ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটি একটা উপকূলীয় ইউনিভার্সিটি, সেখানে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিই, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফর এক্সাম্পল মাস্টার্স ডিগ্রিধারী কোনো টিচার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কোনো টিচার পাইনি, 2 দিনের অ্যাডভার্টাইজমেন্ট। পরিসংখ্যানে প্রফেসরের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কোনো অ্যাপ্লিকেশনই পাইনি। লতে প্রফেসর নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কোনো টিচার পাইনি। সো আমার কোয়ালিফাইড লোক আছে কিনা সেটাও কিন্তু চিন্তা করতে হবে। আমি যত্র ইউনিভার্সিটি খুলে দিলাম, কিন্তু সেখানে যাদেরকে আমরা রিক্রুট করতেছি সেটা কতটুকু কোয়ালিফাইড, এবং যাদেরকে আমরা রিক্রুট করতে চাচ্ছি এরকম কোনো ক্যান্ডিডেটও পাচ্ছি না। তো এই যে আমার লিমিটেশনটাকে আমরা কিভাবে ওভারকাম করব, আমার মনে হয় নতুন ইউনিভার্সিটিকে পারমিশন না দিয়ে এগুলোকে ফোকাস করা খুব বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর শহীদুল হক, আপনি একজন ছাত্র বান্ধব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যে প্রশ্নটি এখন সব জায়গায়, ডাকসু ইলেকশন, পরবর্তীতে আপনাদের চাকসু ইলেকশন হবে, এই বিষয়ে ছাত্র নেতৃত্ব তৈরিতে যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে, এ বিষয়ে আপনার কি মতামত? তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব বিশ্ববিদ্যালয় এমন নেতৃত্ব চাই, যেটা স্যারও বলেছেন, যে এক্সিলেন্ট একটা এনভায়রনমেন্ট, যেটা জ্ঞান সৃষ্টি করার জন্য উপযুক্ত পরিবেশ, সেটা আমরা অবশ্যই চাই। এখনকার শিক্ষার্থীরা বা দীর্ঘ সময় ফেসিবাদী সময়ে যেটা আমরা দেখেছি, যে নেতৃত্ব দেওয়া মানেই হচ্ছে কিছু চাঁদাবাজি করা, নেতৃত্ব দেওয়া মানেই হচ্ছে আর একজনের উপরে নিজের আধিপত্য বিস্তার করা। এগুলো তো সারা পৃথিবীর উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে আপনি ভুলেও পাবেন না। স্যার, আপনি নিজেও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আপনি ছিলেন আপনার পিএইচডির কাজে, আমি সেখানে ছিলাম। আমরা দেখেছি সেখানে আমাদের বাংলাদেশের এই যে ডক্টর ফয়জুল হক, সেও আমাদের এই যে কি পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল। সেখানে কিন্তু চাঁদাবাজি নাই, সেখানে কিন্তু কোনো ধরনের মাস্তানির সুযোগ নাই। যোগ্যতা, ব্যক্তিত্ব, উদারতা, ভালোবাসা, অন্যকে সম্মান করা, এগুলো এক একটা বড় ক্রাইটেরিয়া, এবং এগুলো দিয়েই কিন্তু স্যারও ক্যামব্রিজে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন জায়গায়। তো এটা আমরা আসলেই মনে প্রাণে চাই, যারা আমাদের এই জ্ঞান সৃষ্টির কাজে, নিয়ম শৃঙ্খলাবদ্ধ করার কাজে আমাদেরকে সহযোগিতা করবে। এবং আলটিমেটলি গবেষণা কেন প্রয়োজন? আজকে আমেরিকা যে সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে,
পৃথিবীর বড় বড় যে রাষ্ট্রগুলো আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, বিশ্ব সভ্যতার বড় বড় মাপকাঠি নির্ধারণ করছে গবেষণার মাধ্যমে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, একটি ছাত্র নিয়ম মোতাবেক অনার্স মাস্টার্স করবার পর তার তো ক্যাম্পাস ছেড়ে দেওয়ার দরকার, কিন্তু আমরা দেখি এদেরকে আদুবাই বলে, যারা 7-8 বছর ধরে ক্যাম্পাসে অবস্থান করছে এবং আপনি মেধার সাথে বেয়াদবি ভদ্রতা এর আগেও বলছিলেন, এই বিষয়টা একটু বলেন। মেধাবী ছেলে কিন্তু তাই সে বেয়াদব, এটা কি আপনার দরকার আছে? কোনো দরকার নেই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়ম হচ্ছে 4 বছরের অনার্স, এর সাথে আরো 2 বছর এক্সট্রা করা হয়, কারণ কেউ ন্যাচারালি অসুস্থ হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। 6 বছরে তার শেষ করতেই হবে অনার্সে। আর মাস্টার্সে যাদের 1 বছরের কোর্স, সেখানে আর 1 বছর এক্সট্রা দেওয়া হয়, 2 বছরে শেষ করতে হবে। তাহলে 6 আর 2 8 অনার্স এবং মাস্টার্সের জন্য সর্বোচ্চ। কিন্তু আপনি দেখবেন জরিপ যদি চালান, 95 থেকে 98% বা 99% স্টুডেন্টই কিন্তু 4 বছরে অনার্স আর 1 বছরে মাস্টার্স করে চলে যায়। এই 1%-এরও কম যারা, এরা কিছু অংশ বাস্তব সমস্যার জন্য অ্যাক্সিডেন্ট করে থাকে, আর কিছু অংশ থাকে উইলিংলি। তারা 6 বছর নয়, শুধু 6 বছরের কাছে তারা বিভিন্ন ফন্দি ফেকের করে করে তারা ওটাকে বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ নেয়। আমার আজকে অনুরোধ এই চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই জাতীয় স্পেশাল আয়োজন বাতিল করা দরকার, স্পেশাল পরীক্ষার আয়োজন বাতিল করা দরকার। না হয় আপনারা আদু ভাইদেরকে ঠেকাতে পারবেন না। আর যখনই সে স্পেশাল পরীক্ষার পারমিশন পায়, তখনই তার ভিতরে একটা আলাদা মনোভাব তৈরি হয় যে সে একটা কিছু হয়ে গেছে এবং সে উল্টাপাল্টা করা শুরু করে দেয়। ধন্যবাদ শহীদুল হক। আমার শেষ প্রশ্ন ভিসি স্যার আপনার কাছে, ডক্টর মোহাম্মদ ইসমাইল, এই যে আলোচনা করলাম, বারবার ক্যাম্পাসে একটা বিষয় আসছে যে ছেলেটি অনার্স মাস্টার্স শেষ করে চলে যাবার কথা, সে 8-9 বছর, 10 বছর, 15 বছর ক্যাম্পাসে থাকে। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, কেন্দ্রীয় যারা রাজনীতি পরিচালনা করেন, তারা কেন যে ছেলেটা নিয়মিত ছাত্র তাকে রাজনৈতিক দলে না রেখে আদু ভাইদেরকে রাখে? এই কালচার থেকে আমরা কি বের হতে পারবো? অবশ্যই বের হতে পারবো। জুলাই বিপ্লব পরিস্থিতি সেটা আমাদেরকে শেখাচ্ছে। এবং আমি আমার স্যারের কথা সূত্র ধরে একটা প্রশাসক হিসেবে যখন বা ভাইস চ্যান্সেলর হিসেবে যখন আমার কাছে এরকম কোনো আদুভাইজ শিক্ষার্থী আসে, আমার কাছে খুব কষ্ট লাগে। আমি 2টা কেসে তাদেরকে কুটিয়ে কুটিয়ে একটু জিজ্ঞেস করছি কেন বাবা এরকম হয়েছে। ওই স্যার যেটা বলছেন, অনেক ক্ষেত্রে পলিটিক্স, অনেক ক্ষেত্রে হয়তো মিরাকল 2-1টা কারণ থাকে। তো সেটা আসলে কোনো বাবা মার জন্য, কোনো অভিভাবকের জন্য, কোনো শিক্ষকের জন্য সুখকর নয়। আমরা চাই যে আমাদের গ্র্যাজুয়েটেরা পাশ করে কর্মজীবনে চলে যাক, তারা সেখানে চাকরি করুক, ব্যবসা করুক, যেটা করুক সেখানে চলে যাক। আমি সব দলকে অনুরোধ করব, আদুবাইদের না বলি আমরা। আদুবাইরা তারা তাদের মেধা স্বাক্ষর রাখতে পারেনি বলে পাশ করতে পারেনি, তাহলে সে রাজনীতিতে কীভাবে তার মেধা স্বাক্ষর রাখবে? ইচ্ছাকৃত ফেল করে রাজনীতি করবার জন্য। তো সেখানে অন্য পলিটিক্যাল লোকজন তাদেরকে প্রায়োরিটি দেয় বলে হয়তো তাদের কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল লোকজন স্যার যেটা বলছেন সাদাবাজি এবং অন্যান্য কিছুতে ভাগ পায় বলে হয়তো আদুভাইকে বেশি পছন্দ করে। আমরা এই 24 পরবর্তী সময়ে আমরা সবাইকে আহ্বান জানাই যে আমরা যাতে নিয়মিত শিক্ষার্থীদেরকে তাদের পদ পদবি, তাদের দলীয় পদ পদবি যদি দিতে চাই, কিংবা শিক্ষাঙ্গনে যদি তারা রাজনীতি করতে চায়, অবশ্যই যাতে নিয়মিত শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিই। ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল হক, আপনাকে আসবার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। প্রফেসর ডক্টর ইসমাইল, মাননীয় উপাচার্য, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সময় সংলাপ অনুষ্ঠানে আমরা বিষয় ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় মেধাভিত্তিক রাজনীতি ও সংস্কৃতি চর্চা। 2 জন বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে যথাসময়ে ছাত্রত্ব থাকতে হবে, নলেজ জেনারেট করতে হবে, আদুবাই হওয়া যাবে না, এবং বিশ্বের ইউকে থেকে ইউরোপ আমেরিকাতে যে শিক্ষা হয়, ছাত্র থাকা অবস্থায় তারা আগামীর ফরেন পলিসি, এডুকেশন পলিসি তারা নির্ধারণ করবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় ছাত্র চাঁদাবাজি করবে, হল দখল করবে, গেস্টরুম কালচার করবে। এ থেকে জুলাই আগস্ট আমাদের যে শিক্ষা দিচ্ছে না, আর না, আমাদেরকে এখন সত্যিকার অর্থে আগামীর প্রজন্ম তৈরি করবার জন্য, আগামী সুন্দর বাংলাদেশ তৈরি করবার জন্য
আমাদেরকে একটি নির্দিষ্ট পলিসি নির্ধারণ করতে হবে, তাহলেই আমরা একটা যোগ্য নেতৃত্ব পাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময়ের সংলাপ।